শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জুলাই 2024, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতন, বাংলাদেশের ইতিহাসের এক বাকবদল বলা যায়। সঙ্গত কারণেই সেই জুলাই আমরা আজ দাঁড়িয়ে আছি। আমাদের আলোচনাও আজকে জুলাই নিয়েই আলোচনা করব। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় কতদূর এগুলো বাংলাদেশ, যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেগুলো কেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ জনাব ইলিয়াস খান, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। আপনাদের তিনজন করে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে পাশে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। আমরা প্রথমেই যাব বিথিকা বিনতে হোসেন, আপনার কাছেই যে আলোচনা করছিলাম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা। 2 বছর পার হয়েছে। এই সময়ে এসে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি কতটা বাস্তবায়িত হলো। একটি বিষয় বলা যায় যে জুলাই থেকে এই পর্যন্ত 2টি বছরে 3টি আমল। একটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতন, এন্ট্রিম গভর্নমেন্ট, এবং বর্তমান সরকারের প্রায় 4 মাস অতিক্রান্ত হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ এটিএন সংলাপকে এবং যে আমার সহ আলোচকবৃন্দ এবং যে যেখানে বসে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে একটা রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যেই মুক্তির যে আকাঙ্ক্ষা, যে আবহাওয়া তৈরি হয়েছে আমাদের দলের মানে এবং আমাদের বর্তমান যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা যারা পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রী তিনি সবসময় সেটাকে সমুন্নত রাখার জন্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য সবসময় চেষ্টা করছেন। এবং সেই যখন জুলাই আন্দোলন হয়েছে তারপরে আপনাদের আমি একটা নোট শোনাই। উনি সংস্কারের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার করা, দেশের সংস্কার প্রশ্নে তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা আমি হুবহু আপনাকে শোনাচ্ছি। সেটা হলো 14 নভেম্বর 2024 বলেছেন, আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটাই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধু, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও তার পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটাই বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে। যে সংস্কার নারীর সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে। যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে। যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত সেবা দিবে। যে সংস্কার বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটাই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। আজ তিনি তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি তখন লন্ডনে ছিলেন তিনি ভার্চুয়াল মিটিংয়ে। এই সংস্কার বলতে তিনি এসবই বুঝিয়েছেন। যখন সংস্কার তুলে যে নির্বাচন ব্যবস্থাকে বিলম্বিত করার জন্য একটা প্রক্রিয়া চলছিল, তখন উনি বলেছিলেন সংস্কার মানে হচ্ছে তিনি যেগুলো বলেছেন সেগুলো। তো সেই নীতিতে কিন্তু তিনি আছেন। আজকে যে তিনি নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র জনগণের সেবা করার যে দায়িত্ব তিনি পেয়েছেন, মহান আল্লাহ দিয়েছে, সেটাতে গিয়ে কিন্তু তিনি যে বাজেট প্রণয়ন করছেন এবং মানুষের ভোটের কালের দাগ মোচন করার আগে কিন্তু সেগুলাই সেই তৃণমূলের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার প্রতি তিনি মনোযোগ দিয়েছিলেন। মানে আপনি বলছেন সংস্কার মানে কেবলমাত্র কাগজে পরিবর্তন নয়, জনগণের, বিশেষ করে সাধারণ জনগণের জীবনযাত্রার মানের একটা ইতিবাচক পরিবর্তন, এবং সেটিই করছে বিএনপি। না, সেটাই করছে। তো সংস্কার কাগজে কলমে সংবিধান তো অনেক কিছুই থাকে। শেখ হাসিনা তো সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্র শাসন করেছেন, মানবাধিকার লুণ্ঠন করেছে, জনগণের অধিকার লুণ্ঠন করেছে, দুর্নীতি কায়েম করেছে, ফ্যাসিজম কাদায় মানুষকে
হয়রানি করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, তো কাগজে কলমে তো লিপিবদ্ধ করলে সেটা খাঁটি দলিল হয়ে যায় না। বরঞ্চ আমরা যদি একদম ফান্ডামেন্টাল বেসমেন্টে যদি আমরা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি, মানুষের মূল্যবোধ, নৈতিকতা, এই বিষয়গুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু সেটা উপরের যে আইনি লেভেলে না, বরঞ্চ ভিতর থেকে সেটা মানুষের মৌলিক সংস্কার হবে। কারণ মানুষের মানবাধিকার যদি প্রতিষ্ঠিত হয়, বিশ্বের সবচেয়ে বড় দর্শন হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠিত করে। সেই দর্শনটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারি, মানুষের মধ্যে ন্যায়বোধ, ন্যায় বিচার, মূল্যবোধ, নৈতিকতা জাগ্রত করতে পারি, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো যদি আমরা সেবা প্রদান করতে পারি সুস্থ সুন্দরভাবে, ন্যায়সঙ্গতভাবে, তখনই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে সংস্কার আমরা চাচ্ছি, সেটা আমরাতে পৌঁছে যাব। জি, বিথিকা বিনতে হোসেন, আপনি কি একটু বলবেন যে আমরা যে আজকের বিষয় জুলাই আকাঙ্ক্ষা ও বাস্তবতা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, গণতন্ত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা বলছি, সেই জায়গায় কি বিএনপি রাইট ট্র্যাকে আছে? অবশ্যই আমাদের যে বৈষম্যহীন যে বিষয়গুলো কথা আমরা বলেছি, সেই জায়গায় মানবাধিকার সেই জায়গায় রয়েছে। তো যারা এই ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা দাবিদার মানে দাবি করছে, অভ্যুত্থানের তারা মালিক বলছে, তারা কিন্তু একটা যখন গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই নির্বাচন ইন্টারিম সরকার আসছিল, তারা কিন্তু সেই সরকারকে ভিত্তি করে তারা কিন্তু একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে এবং তাদের প্রতিনিধি কিন্তু সেই সরকারও ছিল। তখন তারা কিন্তু সেই বিগত আমলে হাসিনা যে কাদায় সরকারের থেকে নির্বাচন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সেই এনসিপি, সেই দলটিও কিন্তু সেই সংস্কার, যেই বৈষম্য দূর করার জন্য তাদের যে প্রতিষ্ঠিত ছিল, প্রতিজ্ঞা ছিল, সেই জায়গায় কিন্তু তারা ওই ইন্টারিম সরকারকে ইউজ করে তারা যত সুবিধা আছে, যত রকম সুবিধা রয়েছে, সরকারি দুর্নীতি করা, লুটপাট করা, নিয়োগ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, টাকা পাচার করা, এই ধরনের অনেক অভিযোগ কিন্তু তাদের সম্পর্কে আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে আমাদের দল থেকে তারা কিন্তু সেই দলের উপর ভিত্তি করে এই ইন্টারিম সরকারের 5 বছর মেয়াদ দীর্ঘ করতে চেয়েছে। আবার চেয়েছে যে এই সরকারে থাকাকালীন একটা মানে ভালো একটা নির্বাচন হবে, ওদের প্রতিনিধিত্ব সেখানে ছিল, উপদেষ্টা মণ্ডলী, তাদেরকে সেখানে রেখে তারা একটা নির্বাচনকে একটা প্রেশারাইজ করার জন্য কিংবা নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করেছেন। তখন আমাদের দল বলেছে যে কোনো দলের প্রতিনিধি সেখানে থেকে তো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, নিরপেক্ষ হতে পারে না, অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে। তো যারা বৈষম্য বিরোধীর কথা বলছে, তারা কিন্তু বৈষম্যর সেই ফ্যাসিস্ট আমলে যা ছিল সেই কাজে কিন্তু চালাচ্ছিল। তাদের মধ্যে কিন্তু ওই ধরনের পরিবর্তন তাদের মধ্যে আমরা দেখিনি, কিন্তু আমাদের দল সেগুলো বলছে এবং বাস্তবায়নও করছে এবং সেই অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে, সেটা আপনারা দেখছেন। অসংখ্য ধন্যবাদ বিথিকা বিনতে হোসেন। আমি শুনবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব ফরিদুল হক। জনাব ফরিদুল হক, বিথিকা বিনতে হোসেন যে কথা বলছিলেন যে প্রথমত যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই জায়গায় জুলাইয়ের যে চেতনা বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা কিছুটা হোঁচট খেয়েছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে তারা দল গঠন করেছে, সেটিতে হয়তো খুব একটা অসুবিধে নেই, কিন্তু তারা ইন্টারিম গভর্নমেন্টের এক ধরনের পৃষ্ঠপোষকতা বলি বা আনুকূল্য বলি, সেটি পেয়েছে। ওনার দাবি অনুযায়ী, ওনার বক্তব্যটি বলছি আমি, সেটি পেয়েছে এবং তাদের বিরুদ্ধে বিস্তর অর্থনৈতিক যে অস্বচ্ছতা এবং অনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক দিক থেকে সেগুলোর একটা অভিযোগ আছে, সে কথা উনি বলছেন। সেই সব কিছু আসলে তরুণ যে নেতৃত্বের একটা আশা ছিল, জাতি সেই জায়গায় একটা আশাভঙ্গ বা মোহভঙ্গ হয়েছে, সেটিও উনি বলছেন। আপনার বক্তব্য শুনবো। জি, ধন্যবাদ। আমি খুব কি বলে যে বিনয়ের সাথে এবং সম্মানের সাথে ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে যে প্রথম কথাটা আমি বলি যে অর্থনৈতিক যে অভিযোগ, এরকম ধরেন প্রচুর ফটোকার্ট ব্যাশিং এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হয়েছে গত 2 বছরে। খুব সিগনিফিকেন্ট দুইটা বড় অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের এপিএস এবং হচ্ছে আমাদের একজন নেতা গাজী সালাউদ্দিন তানভীর, তাদের দুইজনের ব্যাপারে দুদক তদন্ত শুরু করে, তাদের পাসপোর্ট জব্দ করে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় এবং লম্বা সময় তদন্ত করার পরে কিন্তু যখন তদন্তটা শুরু হয়, এটা নিয়ে ব্যাপক পরিমাণ নিউজ হয় এবং বেশিরভাগ মানুষ ধরে নেয়, মানে বাংলাদেশে বিশ্বাসের জায়গাটা এমন একটা অবস্থায় ফ্যাসিবাদী আমলে গিয়েছে যে কোনো একটা নিউজ হলেই যদি সে কোনো না কোনো ভাবে পলিটিক্যালি কানেক্টেড এবং ধরেন কি বলে যে সরকার রাষ্ট্রের সাথে কানেক্টেড থাকে, তাহলে এটা সবাই প্রায় সত্য ধরে নেয়। তদন্ত করা কিংবা রায় আসার আগ পর্যন্ত কেউ অপেক্ষা করেন। তো যাই হোক, কিন্তু এই দুইটা অভিযোগই কিন্তু দুদক তদন্ত করে দুজনকে ক্লিন চিট দিয়েছে।
কিন্তু এইটা নিয়ে আর পরবর্তীতে তেমন কোনো নিউজ হয়নি। কিন্তু এরপরেও যদি এই ধরনের কোনো অভিযোগ কিংবা সত্যতা থাকে, এখন আমাদের সরকার মানে ইয়েতে আছে, রাষ্ট্র পরিচালনা আছে, ওনারা এটা তদন্ত করুক, তদন্ত করে এটা জাতির সামনে উন্মোচন করুক। আমরা আসলে জানতে চাই। আমরা তো বহু মানে কি বলবো যে লক্ষ লক্ষ ছাত্র জনতা, তরুণরা যারা আন্দোলনে নেমেছিল, যারা পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়েছে কিংবা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করছে, জুলাই কেন্দ্রিক কাজের কাজের জন্য, শহীদ পরিবারদেরকে নিয়ে কাজ করছে, আহতদেরকে নিয়ে কাজ করছে, জুলাইকে নিয়ে কালচারালি কাজ করছে, এরকম বহু ধরনের সংগঠন আছে, এনসিপি একা না। তো সেই জায়গা থেকে বেশিরভাগ, আমি বলবো যে একদম বেশিরভাগ বলতে কি ধরেন 99% বিরুদ্ধেই তো কোনো অভিযোগ নেই। তো এখন 1% যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ওইখানে যদি কোনো সত্যতা থাকে, তাহলে ওইটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমাদের জন্য রাজনীতি করাটা ইজি হয়, যে আচ্ছা ঠিক আছে, যা এইটা এরা এই সমস্যাটা করেছে, এই অপরাধ করেছে, তাদেরকে আমরা বাদ দিয়ে দিই। কিন্তু এটা না করে যদি হরে ধরে ধরেন একদম জেনারেলাইজ করা হয়, তাহলে এটা বাকিদের জন্য আসলে ঠিক হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যারা কি বলে পুরনো রাজনৈতিক ইয়েতে যারা আছেন, ওনাদের সহযোগিতা এবং ওনাদের কি বলে যে আমি গত 2-3 দিনে দেখছিলাম যে যেভাবে ছাত্রদল, যুব দলের আমাদের ভাইয়েরা যেভাবে মুভমেন্টের মধ্যে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, আমি প্রায় মাঝে মাঝে একটু কি বলে যে একটু ইমোশনাল সিচুয়েশনে থাকলে, বিশেষ করে জুলাইয়ের ভিডিও যখন আসে তখন ইমোশনাল অটোমেটিক হয়ে যায় যে কোনো জায়গাতে থাকলে। তা আমি যে আজকে সকালে সম্ভবত আবিদের ওই ভিডিওটা আবার দেখছিলাম, যে আপনারা কেউ কাউকে ছেড়ে যান না। কিংবা আবিদ 2 দিন আগে একটা টক শোতে কথা বলছিল, তো সে যখন কথা বলছিল, ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছিল, আমিও ওই সময় কি কি ঘটনার মধ্য দিয়ে গেছিলাম, ওই ঘটনাগুলো আমার চোখের সামনে আসতেছিল। তো স্বাভাবিকভাবে আমরা ইমোশনাল হয়ে যাই। তা আমি মনে করি যে যারা পুরনো রাজনীতি করেন এবং আমরা যারা নতুন রাজনৈতিক দল করেছি, সবাই মিলেই কিন্তু আমরা এই গণ অভ্যুত্থান করেছি। এইখানে নতুনদেরকে ভিলিফাই করার মধ্য দিয়ে খুব বেশি কাজের কিছু হবে না। বরঞ্চ আমি মনে করি যে যদি কারোর কোনো ভুল থাকে, সেই ভুলগুলোকে সামনে এনে যারা রিয়েলি আসলে দেশ বদলের জন্য কাজ করতে চায়, তাদেরকে ওই রকম একটা কি বলে যে স্মুথ জায়গা তৈরি করে দেওয়া, মসৃণ পথ তৈরি করে দেওয়া, এটা পুরনোদের দায়িত্ব। এই দায়িত্বটা ওনারা যদি নেন তাহলে এটা ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে দল গঠনের জন্য যেটা যেটা মানে যে অভিযোগটা আছে, এই ফরিদ ভাই, আপনি ফরিদুল হক, আপনি এই বিষয়টা বলবেন। আমাদের সাথে জনাব ইলিয়াস খান আছেন, উনি হয়তো কোনো একটা প্রশ্ন করবেন। আমরা একটি আলোচনা আছে ফরিদ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে ছাত্ররা কিন্তু আবার টেবিলে ফিরে গেছে। তারপরে ধরুন 90-এর গণ অভ্যুত্থান, তারপরে ছাত্ররা আবার টেবিলে ফিরে গেছে। কিন্তু এবারে প্রথম এই আন্দোলনের পরে তারা সচিবালয়মুখী হয়েছে, বিভিন্ন অফিসমুখী হয়েছে। এটিকে আপনি কিভাবে বলবেন? আচ্ছা, আমি দুইটা নাম বলি, দুইটা নাম আপনারা সবাই জানেন। জি, সেটা হচ্ছে তোফায়েল আহমেদ এবং আমানুল্লাহ আমান। তোফায়েল আহমেদ ওই সময় মানে মুক্তিযুদ্ধের সম্ভবত এক টার্ম আগে উনি ডাকসুর ডিপি ছিলেন। উনি কিন্তু 72-এর নির্বাচনে, সম্ভবত 70-এর নির্বাচনে উনি 70-এর নির্বাচন করেছিলেন কিনা আমার মনে নেই, কিন্তু 72-এর নির্বাচন করে 73 দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েছিলেন। এবং এতই গুরুত্বপূর্ণ সদস্য হয়েছিলেন যে আমরা কিন্তু পরবর্তীতে তোফায়েল ক্যাডার নামে একটা জিনিস শুনেছি। সেটাই রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে তিনি এসেছেন। দ্বিতীয় উদাহরণ দেই। দ্বিতীয় উদাহরণ হচ্ছে কি বলে 90-এর গণ অভ্যুত্থানের পরে ওই তৎকালীন ডাক্তার ভিপি আমানুল্লাহ আমান, উনিও কিন্তু বিএনপি নির্বাচন করে পার্লামেন্টে গিয়েছিলেন। উনি ওই সময় মন্ত্রী হয়েছিলেন কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মানে এটা উনি গিয়েছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে ক্ষমতায় গিয়েছিলেন কিনা। ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যে জায়গাটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ঘটনার সাথে মানে আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 90-এর গণ অভ্যুত্থান কোনোটাই কিন্তু সরাসরি ছাত্রদের নেতৃত্ব হয়নি। রাজনৈতিক দলগুলোই মূলত নেতৃত্ব দিয়েছে কিংবা রাজনৈতিক শক্তি নেতৃত্ব দিয়েছে। তখন ছাত্ররা হচ্ছে গিয়া ছাত্রদের অংশটুকুর নেতৃত্বটা দিয়েছে। কিন্তু এইবারের জুলাইয়ের গণ অভ্যুত্থানটা কিন্তু একটা ডিফারেন্ট সিচুয়েশন ছিল, এটা আপনাকে স্বীকার করতে হবে। মানে এইটা আমরা বলার মধ্য দিয়ে আমরা কোনো অর্জন করতে পারবো না, বরঞ্চ আমরা প্রকৃত শক্তিকে আমরা তাদের বৈধতা দিতে পারবো। আমি একটা জিনিস খেয়াল করেন, জাস্ট জুলাই গণ অভ্যুত্থান শুরুর 6 মাস আগের কথা মনে রাখবেন। আমি নিজে কান্না করে করে এই কি বলে যে প্রেস ক্লাবের সামনে বক্তৃতা দিয়েছিলাম, এবং যেদিন নির্বাচনটা হয়ে যাচ্ছে দুপুর বেলা মিছিলের শেষে আমার শরীর ভেঙে গেল যে এই মানে নির্বাচনটা আমরা আটকাতে পারলাম না, 7 জানুয়ারির নির্বাচন। এবং তখন আমি আমার কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীদেরকে আমি বলেছিলাম যে আমাদের সামনে এখন একমাত্র পথ বাকি থাকবে হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান ছাড়া আমরা কোনোভাবে আর হাসিনাকে সরাতে পারবো না, অন্য সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তো মানে
এই যে যে ধরেন 7ই জানুয়ারি নির্বাচনের আগের যে আন্দোলন, যুগপৎ যে আন্দোলন, 28 অক্টোবরে যে ধরেন মানে মহাসমাবেশ, সেটাকে যে ধরেন বন্ডল করে দেওয়া, এটা আমরা কেন সাকসেসফুল হইতে পারলাম? এটা প্রশ্ন তো আমাদের উত্তর তো খুঁজতে হবে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ ওই আন্দোলনগুলোর মধ্যে অংশগ্রহণ করেনি। কি কারণে করেনি আপনি জনগণকে দায় দিতে পারেন, অথবা আমি ধরেন যেহেতু অন্য দল করি, আমি ধরেন বিএনপিকে দায় দিতে পারি, কিন্তু দায় দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে যে ওটা একটা বাস্তবতা ছিল, এটা হয়নি। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় এবং ওই আন্দোলনে যখন গুলি চলে, মানুষ যখন মানে বিশেষত ধরেন 16 তারিখে আবু সাইদ ওয়াসিমরা যখন শহীদ হয়, তখন বাংলাদেশের মানুষের সামনে একটা ব্যাপার চলে আসে, বিশেষত তরুণদের সামনে, যে আমার আর হারানোর কিছু নাই, শুধুমাত্র জীবন ছাড়া। তো জীবন নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে এবং ওইটা কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। ওই পরিস্থিতিতে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না 5 তারিখের পরে। ওই সময় গণ অভ্যুত্থানের পরে কিভাবে সরকার হবে এটা নিয়ে কিন্তু নানান ধরনের মত দ্বিমত ছিল। গণ অভ্যুত্থানের প্রধান যে নেতারা, নাইর ইসলাম সহ প্রধান নেতারা কিন্তু একদম আর্লি নাইট, মানে ওই 5 তারিখ রাতেই তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে বলে ওনাকে কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আসেন, আমরা একটা আপনার নেতৃত্বে জাতীয় সরকার করি। উনি এটাতে রাজি হন নাই। সেটা নিয়ে ওনার পলিটিক্যাল অবস্থান, আমি এটা সমালোচনা আপাতত করছি না। তখন আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটা একটা মারাত্মক রকম দুর্বল গভর্নমেন্ট ছিল, ওই অর্থে যে এনারা কেউ পলিটিক্যাল জায়গা থেকে আসেনি। পুরো একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশ, থানাগুলো নাই হয়ে গিয়েছে, একটা কারাগার থেকে বন্দীরা পালিয়ে গিয়েছিল। এরকম পরিস্থিতি যে যে অবস্থা, সেই অবস্থায় ধরেন অভ্যুত্থানকারী শক্তি যদি ওই গভর্নমেন্টের মধ্যে না থাকে, ওই গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই জনাব ফরিদুল হক, আমি আবার আসবো, এই মুহূর্তে থামাতে হচ্ছে। আমরা জনাব ইলিয়াস খানকেও শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা এসে এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, শুনছিলেন আপনি দুজনের বক্তব্য। জুলাই আকাঙ্ক্ষার এবং বাস্তবতা কত দূরে আছি, প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান কতটুকু, কিরকম মনে আমাদের হয়? প্রাপ্তি শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা দীর্ঘদিন গণতন্ত্রহীন ছিলাম। আমাদের দেশটি কিন্তু স্বাধীন হতে গণতন্ত্রের প্রশ্ন নিশ্চয়ই আমরা সবাই জানি। তো সেই গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন। এটি বাংলাদেশের ইতিহাসে 13টি নির্বাচনের মধ্যে অন্যতম একটি ভালো নির্বাচন, যেটিকে আমরা বলছি। সারা পৃথিবীর যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারাও কিন্তু বলেছে সেই নির্বাচিত সরকার এখন ক্ষমতায় আছে। এই একটি ধরলাম। রাজনৈতিক সংস্কৃতির অনেক চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু যে বিরোধী দল থেকে যারা জিতেছেন, বিরোধী দল যারা হয়েছেন, যেমন জামাত ইসলামী, এনসিপি, তাদের বাড়িতে বাড়ি গিয়ে দেখা করেছেন। এই সংস্কৃতি দীর্ঘদিন বাংলাদেশ ছিল না। বাংলাদেশের সংস্কৃতিটাকে আওয়ামী লীগ সরকার এমন জায়গায় নিয়েছিল, নিশ্চয়ই আমরা এই যারা এই অনুষ্ঠান দেখছেন সবাই জানেন। এ কথাটা আমি প্রায় বলি যে সশস্ত্র বাহিনীর দিবস যে হয়, সেখানে প্রধানমন্ত্রীও যান, বিরোধী দলের নেত্রীও যান। কিন্তু এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যে সরকারি দল ছাড়া আর কেউ সেখানে যেতে পারতো না। আবার বিজেপির যে আমাদের ইয়ে হতো, এক্সপো হতো, রাইট, সেখানে কিন্তু সমাপনীতে হয়তো প্রধানমন্ত্রী, সভাপতিতে বিরোধী দল নেত্রী যেতেন। সেই রেওয়াজটা এই রেওয়াজ কিন্তু ইভেন কথাবার্তা বলা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া, এই সংস্কৃতি কিন্তু কিংবা আওয়ামী লীগ একদম শেষ করে দিয়েছিল। বাট সেটি নতুন করে শুরু হয়েছে। এটি আমাদের কিন্তু সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, এটি পুষ্ট হয়েছে। তারপর ধরুন যে এই প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। এই অবস্থাগুলোর অবসান হচ্ছে এবং নিশ্চয়ই আপনি জানেন যে এখন কিন্তু যত আপনার যা চাওয়া, যা আপনার যা বলা, সব কিন্তু পার্লামেন্টে আপনি বলতে পারছেন। আমরা কিন্তু দেখিনি। কেন ইমাজিন 15.5 বছর গৃহপালিত বিরোধী দল নিয়ে দেশ চলেছে এবং আপনি চিন্তা করুন, কোনো ভোট ছাড়া আমি গায়ের জোরে ক্ষমতায় চলে আসলাম, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। বাট সেই অবস্থা কিন্তু এখন আর বাংলাদেশে নাই এবং বিভিন্ন দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী স্থাপন করেছে মানুষের কল্যাণে। একটু আগে তিনি বলেছেন যে হাতের কালি, ভোটের কালি শুকোনোর আগে তিনি কিন্তু যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিন্তু সবসময় দেখেছি আগে যে আপনি নানা প্রতিশ্রুতি দিবেন ভোটের আগে, কিন্তু ভোট গেলে এগুলো ভুলে যাবেন। কিন্তু তিনি কিন্তু প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন এবং আমি যদি ভুল না জেনে থাকি 17 দিনের মাথায় তিনি কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন।
কৃষক কর দিয়েছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এটি বিরাট অর্জন। এবং এবার দেখুন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এমন একটি বাজেট দিয়েছেন যে গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বান্ধব বাজেট, যে বাজেটের কারণে কিন্তু বাজেট নিয়ে আমরা আগে কিন্তু বিভিন্ন সমালোচনা দেখলাম, বাট এবার কিন্তু সেই সমালোচনা অনেক কম দেখেছি। এটি অত্যন্ত পজিটিভ দিক। এবং আপনি দেখবেন যে বাজেট দেওয়ার পরে কিন্তু সব জিনিসের দাম বাড়ে, বাংলাদেশকে সবসময় দেখেছি, বাট এবার কিন্তু সেরকম দৃশ্য আমরা খুব কম দেখেছি। যদিও কি বলে যে সিগারেটের দাম অনেক বেড়েছে, এটি সবাই বলে যে সিগারেটের দাম অনেক, যাই হোক। তো এরকম একটি অবস্থা যে শুরু হচ্ছে, এটি কিন্তু আমাদের জুলাইয়ের অবদান। এবং আপনি বলছেন ইতিবাচকভাবেই চলছে। নিঃসন্দেহে আমরা জুলাই তো 36 দিনে হয়নি, এর অর্থ এই না আমরা জুলাই যোদ্ধাদের ছোট করছি, বাট এর দীর্ঘদিনের বঞ্চনা মানুষের, যেমন বিএনপি নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, জেলে থেকেছে, জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছে, একটা প্লট কিন্তু তৈরি হয়েছে। একইভাবে জামাতের নেতাকর্মীরা কিন্তু অনেক কি আন্দোলন সংগ্রাম করেছে। সব মিলিয়ে এমন একটি পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে জুলাইটি হয়েছে। আর ফরিদ একটি কথা বলেছেন, আমি জানি না তিনি কোন অ্যাঙ্গেলে বলেছেন, তিনি বলতে চেয়েছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, যে এবার আন্দোলনটি মূলত ছাত্ররা করেছে, বরং 90 আন্দোলন বেশি ছাত্ররা করেছিল, এবং সেটি ছিল একটা আরবান আন্দোলন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও 2-3টি পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে সেটি আন্দোলনটি ছিল। নিশ্চয়ই আমরা সেই আন্দোলনে তখন একদম বিশ্ববিদ্যালয় তরুণ ছাত্র। তো কিন্তু এবারে আন্দোলন কিন্তু সবাই ছিল, সবাই মানে প্রত্যেকটা জায়গায় আন্দোলন হয়েছে। সন্তান গিয়েছে, তার সঙ্গে বাবা মা গিয়েছে, তার সঙ্গে দাদা দাদি নানা নানি তারাও গিয়েছে, এবং এটি ছিল সর্বব্যাপী, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সর্বত্র আন্দোলন হয়েছে। সুতরাং জুলাই আমাদের বিশাল কি বলে যে আমাদের একটা অর্জন। জুলাই আমাদের অনেক শিক্ষা দিয়েছে, আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই কারণে আমি একটু আগে বলেছি যে 71 মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্রের প্রশ্ন হয়েছিল, আমাদের মনে আছে যে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, পাকিস্তানি মানেনি। সেই আমরা দেখলাম কি সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। 90 গণ আন্দোলনের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাও কিন্তু ব্যর্থ হয়েছে, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। সুতরাং এবার আমরা আশা করতে চাই, আমাদের পিঠ থেকে গেছে। শুনবো আবারও, আমি একটু শুনে আসি। ফরিদুল হকের কাছেই আমি একটু যাব, শুনে আসি, তারপরে বিথিকা বিনতে হোসেন আপনার কাছে আসছি। যারা ফরিদুল হক, বিথিকা বিনতে হোসেন প্রথম দিকে বলছিলেন যে কথাটি ইলিয়াস খানও বলছেন, যে সরকারের যে পদক্ষেপ আমরা দেখছি 4 মাসের মধ্যে, এবং বিথিকা বিনতে হোসেন বলছেন যে সরকার মোটামুটি রাইট ট্র্যাকেই আছে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই পথেই এগোচ্ছে। আপনার কাছে কি মনে হয়? জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দুইটা জায়গা থেকে দেখার ব্যাপার আছে, দুইটা আলাদা আলাদা। মানে এইবারের যে সরকার, আমাদের এখনকার যে ক্যাবিনেট, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার প্রশ্ন তার মানে সলভ না হচ্ছে, এখনকার যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের এখন পর্যন্ত দুইটা দায়িত্ব। একটা হচ্ছে সে রেগুলার পার্লামেন্ট হিসেবে যে কাজ করে সেগুলো করা, আর হচ্ছে যে তার কাছে কিন্তু একটা গণভোটের ম্যান্ডেট ছিল, যে ম্যান্ডেটের ভিত্তিতে তার একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল। পাশাপাশি যেই সংস্কারের জন্য যে সমস্ত কি বলে যে সংস্কারের জন্য যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, যে সমস্ত ওটা কি বলে যে সমস্ত কমিটমেন্টগুলো করা হয়েছিল, অধ্যাদেশগুলো করা হয়েছিল, যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলোকে বাস্তবায়ন করা, যেগুলো সংস্কারের সাথে মানে যেগুলো আমাদের জুলাই সনদের সাথে সংশ্লিষ্ট। তো ওই জায়গাতে ধরেন সংস্কার প্রশ্নে যদি আমি দেখি, সংস্কার প্রশ্নে আসলে এখন পর্যন্ত সরকারের যে অবস্থান, সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ এবং যথেষ্ট গড়িমসি আছে। বিশেষত গণভোটের রায়কে ধরেন পদদলিত করার ব্যাপারটা দেখা গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে সরকার তার রেগুলার দায়িত্ব হিসেবে কি কি কাজ করবে, সেটা একটা ডিফারেন্ট আলোচনা। তো ওইটার সাথে এইটা এবার আপনাকে দুইটা মিলে সরকারের অবস্থানটা আলোচনা করতে হবে, এটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয়ত রেগুলার আলাপগুলো যেহেতু ওনারা করেছেন, আমি ওই জায়গাটা থেকে আমি একটু একটা দুটো পয়েন্ট যুক্ত করতে, সেটা হচ্ছে যে ধরেন হ্যাঁ ঠিক আছে, সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, অনেকগুলো কমিটমেন্ট ফিল আপ করেছে, খাল খনন কর্মসূচি করেছে, কিন্তু সরকার কিন্তু আপনি খেয়াল করে দেখেন ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিয়েছে, এবং বাজেটের যে বৃদ্ধির পার্সেন্টেজ হচ্ছে 20%, যেটা এর আগে কখনোই ঘটেনি আমাদের ইতিহাসে। তো এটা একটা সিরিয়াস ব্যাপার। তার মানে সরকার কিন্তু ওই যে কাজগুলো করছে, ওইগুলো করার জন্য কিন্তু বাজেট বৃদ্ধি করেই করছে। এখন এই বাজেট বৃদ্ধির যে ইম্প্যাক্ট, সেটা কার কার কাছে কিভাবে পড়বে, সেগুলোর অনেকগুলো মানে আলাদা আলাদা করে আলাপ করতে হবে। এই স্বল্প পরিসরে আলাপ করার সুযোগ কম। আমি জাস্ট একটা জিনিস বলি, আজকে একটা রিপোর্ট দেখলাম যে গত 3 মাসে মানে ইতিহাসের সবচেয়ে বেশি মূল্যস্ফীতির মধ্যে আমরা আছি, 9%-এর উপরে 3 মাস ধরে লাগাতার।
তো এই ইম্প্যাক্টটা তো পড়তেছে। আবার এদিকে দেখেন যে আপনার মূল্যস্ফীতি তো ডাবল ডিজিটেও ছিল। বিদ্যুতের যে সংকট এটা কিন্তু মিট আপ হয়নি। বিদ্যুতের সংকটটা কিন্তু ধারাবাহিকভাবে চলতেছে। এটা কিভাবে মিট আপ হবে আমরা জানি না, সেরকম কোনো প্রস্তাবনা আমরা এখন পর্যন্ত পাইনি। এবং সবচেয়ে বড় যে সংকটের মধ্যে আমরা আছি, যেটা নিয়ে ধরেন এটা আবার হয় কি, ইন্টারিমের সাথে তুলনা দিলে আমাদের গায়ে খুব ডিরেক্ট অ্যাটাক আসে যে আমরা হইতেছি ইন্টারিমের ছানাপোনা। ব্যাপারটা তো মোটেই এরকম না। ইন্টারিম সবার সরকার ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা বলে দেওয়া খুব ইজি। হ্যাঁ, পলিটিক্যালি আমি বলে দিলাম যে ইন্টারিম আমার সরকার না, ইন্টারিম আপনার সরকার, বলে দেওয়া খুব ইজি, কিন্তু ভেতরে কি এটা তো জানি। এখন আমি আসলে ওই ধরনের ট্রেডিশনাল কথা বলতে চাই না, আমি সাধারণত বলি না। তো সেই জায়গা থেকে ধরেন ইন্টারিমের সময় আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা প্রচুর সমালোচনা করছি। এটা কিন্তু এটা তো সত্য, পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন কি সেটা ভালো হয়েছে? সেটাও তো হয়নি। সেই জায়গায় তো আমরা কিন্তু প্রপার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমি বারবার এই কথাটা বলেছি, অনেক জায়গাতে বলেছি। আমি সালাউদ্দিন সাহেবকে বেশ পছন্দ করি, অনেক হয়তোবা ওনার অনেক মতের সাথে আমার দ্বিমত আছে, মতের অমিল আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে হি ইজ নট দ্য রাইট পারসন ফর হোম মিনিস্ট্রি। মানে ওনার আরো অন্যান্য জায়গাতে যদি সরকার ওনার ক্যাপাসিটিকে কাজে লাগায় সেটা বেশি কাজে লাগে, কিন্তু উনি কিন্তু অন্যান্য জায়গায় মনোযোগ দিতে গিয়ে উনি আসলে হোম মিনিস্ট্রিতে অত ভালো মনোযোগ দিতে পারছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। যেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু এরকম খারাপ অবস্থা। যদি কারণ উনি যেরকম ক্যাপাবল মানুষ, উনি যদি সিরিয়াস মনোযোগ দিতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকম থাকতো না। আমি ধরে নিচ্ছি যে উনি নিজ ইচ্ছায় এটা করছেন, মানে ওনার গাফিলতি আছে, আমি এটা মনে করি না। উনি আসলে পারছেন না, কুলাইতে পারছেন। উনি আরো অনেক বিষয় নিয়ে দেখবেন পার্লামেন্টে বিভিন্ন মন্ত্রীর কি বলে অ্যাবসেন্সে উনি দাঁড়িয়ে যান, উনি দাঁড়িয়ে কথা বলেন। তার মানে আসলে সরকারের উনি তো এক ধরনের ডিফ্যাক্টো সেকেন্ড ম্যান। তো এখানে ওনাকে অনেক বেশি অন্যান্য জায়গাতে ভূমিকা রাখছে, এটা আমরা বুঝি। এটাতে কোনো অসুবিধা নেই। একজন মানুষের ক্যাপাসিটি থাকলে সেটা ব্যবহার করবে। তাহলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে হোম মিনিস্ট্রিটা হোম মিনিস্ট্রি চালাবে এরকম একজন ক্যাপাবল মানুষকে যদি এখানে দেওয়া হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা আরো বেশি ভালো হতো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করব আপনার কাছে। আমি শুনবো বেতিকা বিনতে হোসেন আপনার কাছে। বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেতিকা বিনতে হোসেন শুনছিলেন আপনি। ফরিদুল হক বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে, আপনি সেই বিষয়গুলোতেই বলবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো বলছেন। আসলে ওনারা হচ্ছে একটা পুরনো ক্যাসেট বারবার বাজাচ্ছে, সব জায়গায় একই ক্যাসেট বাজাচ্ছেন। তো রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, গণভোট, জুলাই সনদ, এগুলোই ওনাদের মানে এজেন্ডা। এর বাইরে আর কিছু চিন্তা করতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি তো দেখতেছি না কোথাও খারাপ কি, উনি কিন্তু সেটা উল্লেখ করেন নাই, শুধু একটা মুখস্থ কথা বলে গিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অনেক উপদেশ দিয়েছেন, কি যেন বলছেন। তা ঠিক আছে, সবাই এরকম বাইরে থেকে অনেক কিছু বলা যায়, যখন দায়িত্বে যায় তখন বোঝা যায় সেটা কতটা কঠিন। তো উনি তো স্পেসিফিক বলে নাই কোন সেক্টরের আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলিতে লক্ষ্য করেছেন তিনি। তো উনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলে, তো এই রাষ্ট্র সংস্কার ওনারা হচ্ছে রাষ্ট্রের ধর্ষণ বেড়েছে, এটা মামলা হচ্ছে বেশি, কারণ এখন ইজিলি সেগুলো মামলা করতে পারে, সেই জন্য পরিসংখ্যান বেড়েছে। আগে ভয়ে মানুষ এলাকায় পুলিশটা মামলা নিত না, এবং ধর্ষণের যে মামলাগুলো মানুষ করতো না, এখন সেগুলো করছে, থানায় এসে করতেছে, সেগুলো ঘটছে। এখন নানান কারণে নানানভাবে সেটা হতে পারে, প্রতিটা পরিবারে গিয়ে তো আর পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব রয়েছে। আপনারা আমাদের সবারই রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে। না, পার পাওয়া যাবে না, সেটা তো পরিবারে পাহারা দিতে এটা বললে আমার মনে নিষ্ঠুর মন্তব্য করা হবে, কারণ না, সেটা তো প্রত্যেকটা মানুষের এক ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে অনেক কিছু হতে পারে। এখন আপনার বাসায় আইন শৃঙ্খলা বাহিনী, সেটা অবশ্যই সেটা ডিপেন্ড করে, সেটার বিচারের উপরে অনেক কিছু আমরা ডিপেন্ড করতে পারি, যে আইন শৃঙ্খলা প্রতি কতটা শ্রদ্ধাশীল, কতটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। যে রামিসা মানে এত দ্রুত বাংলাদেশে কোনো এই ধরনের সবগুলাই কিন্তু আস্তে আস্তে হবে। এখন দ্রুত বিচার দিয়ে সবগুলো করতে হয়, সেখানে রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যায়, অনেক কিছু সেখানে ইনক্লুডেড থাকে। তো রাষ্ট্র সংস্কারের ওনারা একটাই বুঝে যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পথটা ওনারা চাচ্ছেন যে ইজি, কিন্তু এই রাষ্ট্র তৃণমূল মানুষ যেই অভ্যুত্থান ঘটেছে, যখন মানুষ বিপ্লব করে, বিপ্লবীরা কিন্তু সুখী মানুষরা কখনো বিপ্লব করতে পারে না। দীর্ঘদিনের যে মানুষের অন্যায় নিপীড়ন সহ্য করেছে, তখন মানুষ অতৃপ্ত থেকেছে, মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, এই সরকারকে মানুষ চায়নি। সেই জায়গা থেকে মানুষের
যে প্রয়োজন ছিল, মানুষ মনে করেছে যে এই সরকারটাকে পতন করতে পারলে তাদের যে অধিকার আছে সেই অধিকারটা তারা পূর্ণ করতে পারবে, সেই অধিকার তারা ফেরত পাবে। তখন এই ছোট্ট শিশু কি যেন আলিফ কিন্তু লিখে গিয়েছে তার মাকে যে মা আমি যাচ্ছি, শহীদ হতে যাচ্ছি, তুমি শহীদের মা হবে, গর্বিত মা হবে। তো সেই যে ছোট্ট বাচ্চাটার কি ছিল, তারা তো কিছুই বুঝতো না, বাট ওরা বুঝতেছে যে ফ্যাসিবাদ আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে, আমাদেরকে বিপ্লব করতে হবে, এই ধরনের সরকারকে আমরা চাই না, আমাদের নতুন কিছু করতে হবে। সেই জায়গায় আপনারা কিন্তু সেই সংস্কার, যেই প্রয়োজন থেকে সেই সংস্কারের দাবি এসেছে, সেই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, সেই গণমানুষের চাহিদাকে তিনি মূল্যায়ন করছেন, সেই গণমানুষের কি প্রয়োজন সেগুলো কিন্তু তিনি ফিল আপ করার চেষ্টা করছেন। নারীদের কথা চিন্তা করছেন, তৃণমূল নারীদের কথা, কৃষকের কথা চিন্তা করছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা করছেন তাদের কথা চিন্তা করছেন, এবং নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের কথা চিন্তা করছেন। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী সবসময় সেগুলো সেই ট্র্যাকে আছেন, যে এভিনিউ আছে বাংলাদেশের যে রোড ম্যাপ তিনি পরিকল্পনা করেছেন। নতুন বিএনপি সবচেয়ে সময় অ্যাডভান্স একটা পলিটিক্যাল পার্টি, তারা সবসময় নতুন চিন্তা করতে পারে এবং নতুন পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করতে পারে, এবং জনগণের যে চাহিদা আছে, পূর্ণতা আছে, সেগুলো নিয়ে তারা কাজ করতে চায়। আমার মনে হয় ফরিদুল হক যেটি বলতে চেয়েছে যে বেশ কিছু অধ্যাদেশের কথা উনি বলছেন এবং যেটি আলোচিত হচ্ছে, ওনারা প্রায়শই বলছেন, আমরাও দেখছি, বিশেষ করে সুপ্রিম উচ্চ আদালতের ক্ষেত্রে যে আলাদা সচিবালয়, সেই সংক্রান্ত যে অধ্যাদেশ সেটি বাতিল করা হয়েছে, মানবাধিকার কমিশনের ব্যাপার, দুদকের, এইসব জায়গাগুলোতে বিএনপির অবস্থান কি স্পষ্ট হচ্ছে? আসলে কি এগুলা আপনারা দেখেছেন বিগত সময়ে, আমরা একটা দীর্ঘ সময় ধরে যেসব নিয়োগ হয়েছে, প্রমোশন হয়েছে, এগুলো কিন্তু কোনো ক্রাইটেরিয়া কোনো কিছু মেনটেন করেনি, মানে যারা ডিজার্ভিং তারা সেইভাবে আসেনি আপনি বলছেন। আমরা দেখেছি যে 701টি পদে যোগ্য প্রার্থী নেই, যোগ্য লোক নেই, যে সেখানে তাদেরকে স্থাপন করবে, যেখানে কাজ করার সুযোগ পাবে আর কি, যেখানে যোগ্য লোক শূন্য পদ রয়েছে। তো সেখানে আমরা যে ট্রানজিট চুক্তি দ্বিপাক্ষিক হতে পারে, তারা কিন্তু সেই সচিবরা কিন্তু সেটা ভুলে যায়। ট্রানজিট চুক্তি করতে গিয়ে এক পক্ষে শুধু বাংলাদেশটা করে, এটা যে ইন্ডিয়ার সাথে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে সে চিন্তা তারা ভুলে যায়। আমরা বাণিজ্য বাণিজ্য মেলা তৈরি হচ্ছে, সেখানে ওয়্যার হাউস দরকার, কার পার্কিং দরকার, এগুলো কিন্তু আমাদের যারা ছিলেন ওই পর্যায়ে তারা জানেন না যে এগুলো তারা করতে হয় এই প্ল্যানিং এর সাথে। আবার মগবাজার ফ্লাইওভার উদ্বোধন হবার পরে বুঝতে পারে যে এটার প্রক্রিয়াটা ভুল ছিল। তো এই লোকগুলো এটা এখনো আছে প্রশাসনের উঁচু উঁচু জায়গায়। তো সেটা দুর্নীতি দমন কমিশন বলেন, গুম কমিশন বলেন, আইন যেই কমিশনই বলেন, এই লোকগুলো তো সে তারাই যাদেরকে এইভাবে অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। তো তাদের প্রতি কি আস্থা রাখা যায়? তো সেই আস্থাভাজন লোকদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য তো আপনাকে সময় নিতে হবে। এতদিন ছিল ফ্যাসিস্ট আমল ছিল, তারপরে ইন্টারিম সরকার ছিল, এরা কি করেছে সেটা তো বিএনপির দায় নিতে পারবে না। ওই লোকগুলোর কাছে যদি আবার নতুন দায়িত্ব অর্পণ করা হয়, সেটাতে আমরা কতটা আস্থা রাখতে পারি এবং জনগণ কতটা নিরাপদ হতে পারে, সেটা একটা বিষয় রয়েছে। মানে আপনি বলছেন যে এই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কাজগুলোই আপনারা করবেন, কিন্তু তার জন্য হয়তো সময় লাগবে, আমাদের সময় প্রয়োজন। আমরা সঠিক মানুষের কাছে দায়িত্ব স্থাপন করতে চাই, সেজন্য আমাদের সরকার সেজন্য অপেক্ষা করছেন। এই জন্য আপনারা ধৈর্য হারা হওয়ার দরকার নেই, এটা অবশ্যই পাবেন। আপনাদের প্রত্যাশিত বাংলাদেশই পাবেন। আপনাদের যে বাজেট তৈরি হয়েছে, এই বাজেট বাংলাদেশের প্রত্যেকটা জনগণের প্রত্যাশা অনুযায়ী তৈরি হয়েছে। আপনি জানেন আমাদের যখন সংসদে একজন নেত্রী, বিরোধী দলের একজন নেত্রী বলতেছিল যে এই সমস্যা, অনেক সমস্যাগুলোর কথা বলেছেন, সে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু বাজেট বক্তৃতায় লেখা আছে, কিন্তু উনি পড়েননি। সেটা না পড়ে কিন্তু উনি বলতেছেন যে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন। তো আপনাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে জ্বালিত স্বপ্ন, সেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা লালন করেন এবং সেটা বুঝতে পারেন, জনগণের পালস তিনি বুঝতে পারেন, সেই অনুযায়ী তিনি কাজ করেন, সেই লক্ষ্যে তিনি পৌঁছাবেন। তো জাস্ট আপনারা ওনার উপর আস্থা রাখেন এবং ভরসার জায়গাটা রাখেন, ধৈর্যশীল হন, মহবক্রেসি করে বিশৃঙ্খলা তৈরি করার কোনো প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে আসি জনাব ইলিয়াস খান, আপনি কতটা একমত সরকারের যে কার্যক্রম এরই মধ্যে সেটি জুলাই আকাঙ্ক্ষার সাথে কতটা সঙ্গতিপূর্ণ? 4 মাসের মধ্যে ইটস টু আর্লি টু কমেন্ট আমার ধারণা, কিন্তু ইঙ্গিতটা কথা বলছেন ওনারা। সরকারের অ্যাটিটিউড আমার কাছে ভালো মনে হচ্ছে, ভালো কিছু করার আকাঙ্ক্ষা আছে। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কথা, তিনি কিন্তু নতুন কিছু বলছেন, তিনি ভালো কিছু করতে চান।
এই যে আমি সেদিন দেখলাম একটি কোথায় যে একটি অন্ধ কি কি বলে অন্ধ ঘোড়া একটি বাচ্চা লালন পালন করেছে, বাচ্চাটা দেখে। তো সেই ছেলেটিকে তিনি কিন্তু পুরস্কৃত করেছেন। ঘটনা সামান্য, বাট এগুলো দিয়ে মানবিকতা। তারপর উনি তো দীর্ঘদিন এমন একটি কল্যাণ রাষ্ট্রে ছিলেন, সেখানে কিন্তু বাংলাদেশের সাথে অনেক কিছু মেনে নেয়, সেগুলো অনেক ভালো দিকগুলো তিনি এখানে ইমপ্লিমেন্ট করতে চান। এবং দেখবেন যে উনি যেদিন দেশে এসছেন তিনি প্রথমেই কিন্তু বলেছেন যে, এবং তিনি একটি সমালোচনা কারও করেননি কিন্তু, অথচ তিনি কিন্তু 17 বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন একটি রাজনৈতিক দলের কারণে এবং প্রতিহিংসার কারণে, বাট তাদের বিরুদ্ধেও তিনি কিন্তু কিচ্ছু বলেননি, তিনি সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই যে একটা শিক্ষা, এটি কিন্তু বিরাট ব্যাপার। তা আমি আশা করতে, এবং আরেকটি এবার খুব ভালো একটি বাজেটে আরেকটি দিক দিয়ে কারিগরি শিক্ষার ব্যাপারে কিন্তু সরকার খুব গুরুত্ব দিয়েছে। এটি কিন্তু বাজেট প্রায় অনেক বেশি করেছে কারিগরি শিক্ষার ব্যাপারে। এটি কিন্তু একটা মানে যুগান্তকারী ফল হবে, কারণ আপনি জানেন নিশ্চয়ই বা অনুষ্ঠান যা দেখছেন, বাংলাদেশ যার উপর আজকে টিকে আছে রেমিটেন্স এবং গার্মেন্টস, এটি কিন্তু ওনার বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তিনি কিন্তু এটি তার আমলে এটি চালু হয়েছিল। তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গে, তিনি যখন দেশের ক্ষমতায় আসেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হয় এবং সেখানে কিন্তু জনশক্তি রপ্তানি শুরু হয়। এখন অফিসিয়ালি 31 লক্ষ লোক আছে সৌদি আরবে, 31 লক্ষ, কিন্তু আরও অনেক লোক অবৈধ আছে বলে 1 টাকা করে যদি ডেইলি পাঠায় তাহলে কিন্তু 31 লক্ষ টাকা আসে। এই শুধু একটি দেশের কথা আমি বললাম। এবং তার মা বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু উন্নত দেশগুলোতেও জনশক্তি রপ্তানি তার আমার শুরু হয়েছে, যেমন সাউথ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, এই যে দেশগুলোতে এখন অনেক লোক যাচ্ছে, এটি কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় দেখেন যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমলে শুরু হয়েছে। আমি বললাম এই কারণে তাদের ধারাবাহিকতা, আজকে তিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু, যে আমাদের ধরুন আমাদের ভাইয়েরা যেখানে যান, যারা শ্রম দেন, তারা $100 বেতন পেলে আপনি দেখবেন যে ভারত, তারপর পাকিস্তানের শ্রমিকরা $300 বেতন পাচ্ছে, কারণ তাদের কারিগরি শিক্ষা বা সংশ্লিষ্ট শিক্ষা, বাট আমাদের এখানে কিন্তু সেরকম নাই। সেদিকটা তিনি বিরাট গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমি আশা করতে চাই, এবং তার যে প্রথম সফরটি আপনি দেখবেন, অ্যাটিটিউডটা দেখবেন, তার যে প্রথম সফরটি তিনি এমন একটি দেশে করেছেন যে দেশের সঙ্গে আমাদের ধরুন প্রচুর জনশক্তি আছে, 12 লক্ষের মতো, অফিসিয়ালি 12 লক্ষের মতো, হয়তো আরও বেশি, সেটি আরও কীভাবে এক্সপান্ড করা যায় আরও। এবং মালয়েশিয়া কিন্তু বিনিয়োগ আছে এখানে অনেক। আমরা কিন্তু অনেকদিন শুনেছি তিনি আগে ভারত যাবেন না চায়না যাবেন, এই কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, বাট তিনি কিন্তু এমন একটি দেশে গিয়েছেন, যে দেশের কাছ থেকে বাংলাদেশ একটা বিরাট, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কি বলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি চাই ভালো হোক, আরও ভালো হোক, আমরা সেটি প্রত্যাশা করি। নানা জায়গায় ধর্ষণ, নানা কাহিনী দেখি আমরা, তো আমরা প্রত্যাশা করি আইন শৃঙ্খলা। হঠাৎ করে এই জিনিসটা আপনার কাছে কি মনে হয় যে এগুলো কি আমাদের যেমন একটা ট্রেডিশন, অনেক সময় যে একটা ঘটনা ঘটলে এর সাথে সাথে আরও ঘটতেই থাকে, এরকম ঘটনাগুলো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেই একটি বিষয় আসে যে বিগত সময়ের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল তাদের ভিতরে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সও কাজ করে, বা পুলিশের কথাই বলি, জি 15.5 বছরে পুলিশেরা রিক্রুট হয়েছে, তাদের কিন্তু ব্লাড টেস্ট করে নেওয়া হয়েছে, তারা তাদের পুরো পরিবারে বা নানার পরিবারে, দাদার পরিবারে কি অন্য দল করে কিনা বা অন্য সংশ্লিষ্ট আছে কিনা, তাদের কিন্তু নেওয়া হয় না, একদম বেছে বেছে আওয়ামী লীগের লোকজন। আমি একটু উদাহরণ দিই, আমার থানায়, এবং এই যার কথা বলছি তিনি আমার ঘনিষ্ঠ, তিনি আমাদের বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি একই সঙ্গে মুক্তিযোদ্ধা কমান্ডার। তার মেয়েটির বিশেষ চাকরি হয়েছে, যখন গোয়েন্দা সংস্থাগুলো কি বলে তথ্য আনতে গেছে, তখন রিপোর্ট যখন, হ্যাঁ জি, তখন জেনেছে যে তার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত। তার কিন্তু চাকরি হয় না, যদিও পরে চাকরি পেয়েছে মামলা করে। হ্যাঁ, তো সবখানে এই বাস্তবতা, তারাই তো এখন প্রশাসনে আছে। তারপর ধরুন এই আমি বিশেষ ক্যাডারের কথা বললাম, তারা এখন আছে না সচিবালয়ে, তারা বিভিন্ন জায়গায় আছে না। সুতরাং এবং এক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে বেনিফিশিয়ারিগুলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র, সব জায়গায় যে আওয়ামী লীগ বেনিফিশিয়ারিগুলো সৃষ্টি করেছিল, তারা তো পুরো দেশটাকে একদম হলিউডের মতো করেছিল, একটা লুটপাটের সংস্কৃতির মধ্যে তারা ঢুকে গিয়েছিল, হঠাৎ করে সেটি বন্ধ হয়ে গেছে।
সুতরাং তারা এখন নানাভাবে নানা সংকট সৃষ্টি করতে চায়। বাট এটি বলে আমি এটি বলতে চাই না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এগুলো দিয়ে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পক্ষে সাফাই গাচ্ছি না। আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার বিষয়গুলো অ্যাড্রেস করবে প্রপারলি, সেটি আমাদের প্রত্যাশা। শুনবো ফরিদুল হক, আমরা শেষের দিকে আছি। যে বিষয়গুলো আসলে আলাপ হচ্ছিল এখানে, সরকারকে কি মানে আরো কিছুটা সময় দেওয়া প্রয়োজন কিনা বা ধৈর্য রাখতে পারছেন কিনা আপনারা, এই প্রশ্নটিও আসছে। না, সরকারকে সময় দেওয়ার ব্যাপারটা তো আসলে ধরেন যাই হোক, মানে এটা খুব ইন্টারেস্টিং। ধরেন সম্পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে 3বার রাষ্ট্র পরিচালনা করেছেন যে দল, তাদেরকে কিন্তু 6 মাস সময় দিতে হয়, কিন্তু ইন্টারিমকে 2 মাস সময় দেওয়া হয়। হ্যাঁ, ইন্টারিমের তো ব্যাপারটা হচ্ছে হানিমুন পিরিয়ড শুধু রাজনৈতিক সরকারের জন্য, অরাজনৈতিক সরকারের জন্য নাই। যাই হোক, ইন্টারেস্টিং। আমরা একই মুখে অনেক কথা বলি, মানে যারা বলেন আর কি, আমি আমাদের আলোচকদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না, এই ধরনের কথা আমরা শুনেছি আর কি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে সময় নিয়ে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আপনি ইন্টেনশন কি, আপনি কি করছেন সেই জায়গাটা দেখা। ইন্টেনশন হচ্ছে প্রথম দিন শপথ নিতে গিয়ে আপনি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই। তো এই ইন্টেনশনটা পরিষ্কার যে আপনি হচ্ছে পুরোনো পথে হাঁটবেন। জনগণ যে 70% জনগণ যে গণভোটে হ্যাঁ ভোট দিল, তাদের ভোটকে আপনি তুলনা মানে কি বলে যে কোনো পাত্তাই দিলেন না। তো মানে গণতন্ত্রের কথা যদি আপনি বলেন, গণতন্ত্র যদি মানেন, জনগণের ভার্ডিক্ট হচ্ছে আপনার জন্য মানে অমোঘ পালনীয়, আপনি এখান থেকে সরতে পারবেন, আপনার কোনো পথ নেই যদি আপনি গণতন্ত্র মানেন। আর গণতন্ত্র না মানলে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, আপনি নিজে যেগুলো উল্লেখ করলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় সহ অন্যান্য যে অধ্যাদেশগুলো, তো এটাতেও আসলে আমরা খুব ভালো ইন্টেনশন বুঝতে পারি। সময়টা এটা ইস্যু না, তো ইস্যুটা হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি। ইন্টেনশনটা যদি বেটার হয়, তাহলে ধরেন আপনি এটা থেকে আরেকটা ভালো মানে অধ্যাদেশ করতে চান না, ওনারা তো সেটাই বলছে যে আরো ঢালা মানে ঢেলে সাজাবে। আমি জানি এটা তো আমরা শুনছি গত কয়েক মাস ধরে। আমি বলছি আপনি আরো ভালো করতে চান, তো তাহলে আপনি এটাকে রাখেন, রেখে পরে আপনি আবার করেন, অ্যামেন্ডমেন্ট করেন, কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট সচিবালয়টা তো ফাংশন করছিল, সেই ফাংশনাল সচিবালয়ের কর্মকর্তাদেরকে আইন মন্ত্রণালয় পরে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় কেন লাগে আপনার জন্য, কেন সুপ্রিম কোর্ট সচিবালয় কিংবা একটা কেন স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন, সেটার সবচেয়ে বড় উদাহরণ তো বিএনপি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে গত 20 বছরে আমরা দেখেছি। তো সেইটা তো এটার প্রধান নির্যাতনটা হয়েছে তো মানে এইবার কিন্তু হাসিনার ফ্যাসিবাদের একটা আলাদা ছিল, মানে গত 20 বছরে যে আদালতকে যতভাবে ব্যবহার করা সম্ভব নির্যাতন করার জন্য, সেটা কিন্তু করা হয়েছে। তাহলে একই ধরনের আদালত রেখে ধরে নিলাম, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে গেস্টার পোস্টার, আমি ধরে নিচ্ছি যে উনি এটা করবেন না, উনি থাকতে এটা হবে না, কিন্তু উনি কি আজীবন ক্ষমতায় থাকবেন? এরপরে কি হবে? এই প্রশ্নের উত্তর তো আমাদের লাগবে, তাই না? কিংবা আমরা 50 বছর ধরে যেরকম ছিলাম এখন এরকমই থাকবো? জনাব ফরিদুল হক, আপনার কথাতেই কি এর উত্তর আছে কিনা? কারণ আপনি বলছেন যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, আওয়ামী লীগ আদালতের ঘাড়ে বন্দুক রেখেই এবার কাজগুলো করেছে। তার মানে বিচার বিভাগে প্রচন্ড রকম দলীয়করণ হয়েছে এবং আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী সকল রকম ভার্ডিক্ট দেওয়া হয়েছে। এখন সেই বিচারালয় তো খুব একটা পরিবর্তন বা খোলনলচে বদলে ফেলা হয় নাই। এখন রাতারাতি এসে বিএনপির যে বক্তব্য যে যদি এখন আলাদা সচিবালয় দিয়ে বিচারকদের একেবারে স্বাধীন, মানে সব জায়গায় নিম্ন আদালতের বিচারক সহ সবাইকে স্বাধীন করে দেয়া হলো, এবং সেই জায়গায় তখন কি সঠিকভাবে মানে ন্যায় বিচার পাবে কিনা? কারণ ওনারা বলছেন যে ডিজার্ভিং ক্যান্ডিডেট তো সেই জায়গায় নাই, বা যারা যেখানে থাকবার কথা ছিল নিয়োগটা সেভাবে হয়নি। না আচ্ছা, ঠিক আছে, মানে তাহলে এখন আপনি কি করবেন? মানে তাদেরকে দিয়ে চালাবেন নাকি নতুন লোক দিবেন? হয়তো তারা সময় নিয়ে তাদের মতো, আমি জানি না এটা পরিকল্পনাটা না। প্রথম কথা হচ্ছে যে আপনি জাস্ট আইডিয়াল জায়গাতে আসেন যে মানে কোর্ট আপনি নির্বাহী বিভাগের অধীনে রাখবেন কি রাখবেন, এই প্রশ্নের উত্তর মানে সমাধান করতে হবে যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান। আর যদি ধরেন মনে করেন সালাউদ্দিন ভাই যেটা ওই দিন দাঁড়িয়ে বললেন যে ইন্টারিমের ধরেন শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি উনি যেন দুদককে নির্দেশ দেন। খেয়াল করেন উনি বলছেন কিন্তু সালাউদ্দিন ভাই, আমাদের এখানে রাষ্ট্র এবং সংবিধান, আইন কানুন, এটা পলিটিশিয়ানদের মধ্যে যারা বর্তমানে রাজনীতি করতেছেন তাদের মধ্যে অন্যতম সবচেয়ে বোদ্ধা মানুষ। কিন্তু উনি কিন্তু এটা বলছেন যে দুদককে নির্দেশ দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে দুর্নীতি দমন কমিশন নির্বাহী বিভাগের অধীনে থাকে না। দুর্নীতি দমনের কাজই হচ্ছে নির্বাহী বিভাগের নজরদারি করা। আপনি খেয়াল করেন, আমরা এটা বানাইছি, এটা চলতেছে, আমরা এটা বাতিলের কথা বলছি। এখন এই বাতিলের কথা বলাও ধরেন মনে করেন যে মানে কি বলবো, যে মাঝে মাঝে মনে হয় এই বাতিলের কথা বলাও বোধহয় অন্যায় করা। হ্যাঁ, এরকম মনে হয়, মানে অন্যরা যেভাবে এটাকে ফ্রেমিং করে কিংবা যেভাবে ডিফেন্ড করে,
কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝি যে পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যেভাবে চলে, ইনস্টিটিউশন গুলো আলাদা থাকবে, বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকতে পারবে না, জি। এবং পার্লামেন্টের কাজ হবে হচ্ছে কি আইন তৈরি করা, এবং নির্বাহী বিভাগের উপরে বাকি সবাই মিলে নির্বাহী বিভাগের উপরে নজরদারি রাখবে। কারণ নির্বাহী বিভাগ হচ্ছে এই যে 9 লক্ষ কোটি টাকা বাজেট তুলবে, 9 লক্ষ কোটি টাকা খরচ করবে, কোত্থেকে তুলতেছে, কোথায় খরচ করতেছে, সেই এইটা মনিটরিং বা দেখার সেই জন্য নজরদারি থাকতে একটা হবে। প্রতিষ্ঠান আছে অডিটর জেনারেল, বাংলাদেশের মানুষ এটা নামই জানে না। এই যে অডিটর জেনারেল, এটাও নির্বাহী বিভাগের অধীন। তাহলে ওনার অধীনে থেকে ওনার আয় ব্যয়ের হিসাব, এটা ঠিক হলো না বেঠিক হলো, এটা কিভাবে দেখবে সে? এই জায়গাগুলো পরিবর্তন এটা আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। নিঃসন্দেহে। কিন্তু যেগুলোকে এটা দিয়ে ইয়ে করা হচ্ছে, যে কার্ড, আমরা তো কার্ড দেওয়ার ব্যাপারটা তো এটার সাথে রিলেটেড না। কার্ড আপনি এটা এই রাষ্ট্র সংস্কার না হলে আপনি কার্ড দিতে পারবেন, এই পুরোনো রাষ্ট্র থাকলে আপনি কার্ড দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা, প্রশ্নটা হচ্ছে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবেন কিনা। Right. সেই অঙ্গীকার আপনি করেছেন জুলাই সনদের মধ্য দিয়ে, জনগণ আপনাকে ভার্ডিক্ট দিয়েছে গণভোটের মধ্য দিয়ে, এই ভার্ডিক্ট আপনি মানছেন কি মানছেন না, এটা হচ্ছে আমাদের একটা কিংবা আমাদের প্রধান ধরেন আর্গুমেন্টের চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, শেষের দিকে আছি। জনাব ইলিয়াস খান যদি কিছু যুক্ত করেন, আমি বিথিকাবিন থেকে আমরা দিয়ে একটি শেষ করব। সুন্দর বাংলাদেশ চাই, এটি আমাদের প্রত্যাশা। আমি একটু আগে বলেছি 71-এর পর আমাদের আশা পূরণ হয়নি, 90-এর পরে পূরণ হয়নি, আমরা এবার ভালো কিছু চাই এবং শুরুটা ভালো হয়েছে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। বিথিকাবিন হোসেন, শেষ উনি করব। বলছিলেন যে বাজেট বৃদ্ধির কথা বলছেন, উনি সেটা নিয়ে চিন্তিত এবং খুবই চিন্তিত, কিন্তু বাজেটের ব্যয় যে কমাচ্ছেন, এই যে ইসের পরে বাজেটের অধিবেশনের পরে একটা বিশাল জমকাল নৈশভোজ অনুষ্ঠান হয়, সেটা কমাচ্ছেন, এবং প্রধানমন্ত্রী তার প্রোটোকল কমাচ্ছেন, তিনি তার যমুনা ভবন ইউজ করছেন না সব সময়, নানানভাবে ব্যয় কিন্তু ব্যয় সংকোচন আছে। সংকোচন করছেন, অতিথি আপ্যায়নে নানানভাবে করেছেন, এবং তার বেতন থেকে প্রতি মাসে 10% দেওয়ার ঘোষণা করেছেন এবং আমাদেরকেও এনকারেজ করেছেন। তো এই ধরনের চেষ্টা কিন্তু যদি থাকে সেটা অবশ্যই সফল হবে। কিন্তু আপনাদের যেটা প্রশ্ন, আপনাদের কিন্তু যে দায়িত্ব ছিল নৈতিক জায়গায়, সেই জায়গায় আপনাদের স্বচ্ছতা আমরা দেখিনি। কারণ যে শহীদগুলা, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা এখনও কিন্তু হাসপাতালে রয়েছেন, শহীদের মায়েরা এসে কান্না করছেন, আপনারা সেই নৈতিকতার জায়গাতে আপনাদের দায়িত্ব পালন করেননি। তো নিজেদেরকে আগে শুধরান, তারপরে অন্যদেরকে এসে আপনারা কথা বললে আপনাদের সেটা আমরা শুনবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।